চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ ও প্রেসিডেন্ট অ্যাডাব আনোয়ার হোসেন। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আজ 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। একজন উন্নয়ন কর্মী এবং অ্যাডাবের প্রেসিডেন্ট হিসেবে কি বলবেন আজকের এই দিন সম্পর্কে? শুরুতেই আমি আজকের এই বিশেষ দিবসে এটিএন বাংলার সকল দর্শক শ্রোতাদের এবং সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই। তারপর যে কথাটা বলতে চাই যে আমাদের দেশে এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না, স্বাস্থ্য নিয়ে, কিন্তু এটার খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আমাদেরকে সবসময় স্মরণ করতে হয়, পালন করতে হয় এবং অন্যদেরকে এগিয়ে নিয়ে যেতে হয়। বিশেষভাবে আজকে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমাদের করণীয় কী। আমি একজন উন্নয়ন কর্মী, নির্বাহী পরিচালক হিট বাংলাদেশ এবং চেয়ারম্যান অ্যাডাব। সেই দিক থেকে যদি আমি বলি যে আমাদের সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন সংস্থাগুলো আছে তারা কিন্তু এই বিষয়ে খুব সচেতন যে এই সময় মানুষকে সচেতন করতে হবে, স্বাস্থ্য সচেতন করতে হবে। শুধুমাত্র এই একটি কথার মধ্যে এটা কিন্তু সীমাবদ্ধ নয়। বিশেষভাবে প্রথমে মনে করতে হবে যে এই আমাদের জনসংখ্যা নিশ্চয়ই কোনো বোঝা না, এটা যেন সম্পদে রূপান্তরিত করা যায়। সেটা যদি আমি করতে চাই তাহলে কী করতে হবে, আমাকে এদেরকে প্রশিক্ষণ দিতে হবে, এদেরকে স্বাস্থ্যসম্মত উপায়ে বেঁচে থাকার জন্য সুযোগ দিতে হবে। গ্রামে গঞ্জে যখন আমরা দেখি মানুষজন অপুষ্টিতে ভুগতেছে, তখন তারা যাতে অপুষ্টিতে না ভোগে সেই সব কর্মকাণ্ড আমাদের হাতে নিতে হবে। সেই ক্ষেত্রে সরকারের একটা বিশেষ ভূমিকা আছে এবং বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার, তারা যদি এই উন্নয়ন কর্মীদেরকে সাথে নিয়ে এটা শুরু করে তাহলে কিন্তু এটার একটা ব্যাপক সফলতা আমাদের দেশে আসতে পারে। একদম। তাহলে এই মুহূর্তে আমাদের যদি বলি 11 জুলাই 2026 সালে আমাদের বাংলাদেশের জনসংখ্যা কত এখন? কেউ এটা নিয়ে আসলে সত্যিকার আমাদের কাছে ডাটা নাই, কিন্তু কেউ বলে যে 19 কোটি, কেউ বলে 20 কোটি, কেউ বলে হতে পারে 21 কোটি ছাড়িয়ে গেছে, এরকম বলতে থাকে, কিন্তু সত্যিকারের ডাটা আমার কাছে নেই। আচ্ছা, তো এই যে আমাদের জনসংখ্যা যে বৃদ্ধির যে মার্জিনটা, এই মার্জিনে কিন্তু আমরা দেখছি বৃদ্ধি পাচ্ছে। সেই তুলনায় কর্মসংস্থান বা জনসংখ্যা দিবস উপলক্ষে জনসংখ্যার জানার যে বিষয় বা সচেতনতার যে বিষয় প্রত্যেকটা জনগণের নিজ নিজ জায়গা থেকে কতটুকু সেটা আছে বা কতটুকু থাকা দরকার? যা থাকা দরকার ততটুকু নেই, কিন্তু আমি কথা মনে করি এবং বিশ্বাস করি যে উন্নয়ন সংস্থাগুলো সেই স্বাধীনতার পর থেকে কিন্তু এই বিষয়ে কাজ করতেছে। কিন্তু যদি তারা শুরুর থেকে, স্বাধীনতার পর থেকে যদি সরকারের সহযোগিতাটা ভালো পেত তাহলে আজকে এই প্রশ্ন আপনি করতে পারতেন না যে কতটুকু আছে, এই প্রশ্ন আসতো না। অবশ্যই। বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কি ধরনের পদক্ষেপ প্রয়োজন? এটা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এক সময় যখন চীনের দিক তাকিয়েছি, জনসংখ্যাকে মনে হয়েছে এটা তাদের জন্য একটি বোঝা, কিন্তু আজকে আমরা দেখতেছি এটা বোঝা না, তাদের জন্য একটা সম্পদ হয়েছে। কেন? তাদেরকে দক্ষতার মধ্যে দিয়ে, দক্ষ শ্রমিক, দক্ষ জনসংখ্যায় তারা রূপান্তরিত করেছে। আমাদেরও সুযোগ আছে, কিন্তু আমাদের অনেক জনসংখ্যা, তাদেরকে কিন্তু আমরা ইউটিলাইজ করতে পারি। তাদেরকে যদি আমরা, এখন তো আমাদের মুখস্থ বিদ্যা, পড়াশোনার যে সিস্টেমটা মুখস্থ বিদ্যা, এটা না করে যদি কারিগরি বিষয়ে আমরা লক্ষ্য করি যে কারিগরি শিক্ষায় কিভাবে শিক্ষিত করতে পারি, তাহলে কিন্তু অনেকে উপকৃত হয়। আমাদের দেশের অনেক লোক বিদেশে যায়, কিন্তু বিদেশে গিয়ে ভালো কাজ পায় না। কেন? তারা প্রশিক্ষণ পায় না। যদি কারিগরি প্রশিক্ষণ নিয়ে এখান থেকে বিদেশে যেত, তারা যদি ভালোভাবে ওই দেশের ভাষাটা শিখে যেত, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হতো না। সেই কারণে আমি বলবো যে এদেরকে গড়ে তুলতে হবে, আর এদেরকে গড়ে তোলার প্রধান দায়িত্ব হচ্ছে সরকারের দায়িত্ব পালন করতে হবে। উন্নয়ন কর্মী হিসেবে, উন্নয়ন সংস্থা হিসেবে আমরা পাশে থাকতে চাই। যদি সরকার এই বিষয়ে আমাদের সহযোগিতা চায়, আমরা করব। আচ্ছা, সরকার ও প্রধানমন্ত্রী 31 দফার মধ্যে বাস্তবতা কতটুকু? রাজনৈতিক দলের একটি 31 দফা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি 31 দফা নির্বাচনের আগে আমাদের দেশে দিয়েছেন এবং এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দফা আছে যা জনগণ খুব সহজভাবে গ্রহণ করেছে। যেমন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকবে,
স্বাস্থ্যসেবা থাকবে, দুর্নীতি থাকবে না, মাদক নিয়ন্ত্রণ থাকবে। এই বিষয়গুলো কিন্তু আমাদের দেশের জনগণ এটাকে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করেছে যে না, তাহলে এবার একটি নতুন কিছু আশা আছে, একটি নতুন বাংলাদেশের কথা বলা হয়েছে, সেই নতুন বাংলাদেশ আমরা এর মধ্যে পাবো। কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ আছে এটা বাস্তবায়ন করতে গেলে অনেক, কারণ যেহেতু এটা রাজনৈতিক পরিকল্পনা, সুতরাং রাজনৈতিক একটি সমঝোতা দরকার অন্য অন্য রাজনৈতিক দলের সাথে। তারপর এই 31 দফা বাস্তবায়ন করতে হলে অর্থনৈতিকভাবে যে বিষয়গুলো দরকার, আমরা অর্থনৈতিকভাবে সংকটে আছি, যে কারণে এটা আরেকটি চ্যালেঞ্জ আছে। অন্যান্য যেটা বলেছি, অন্যান্য রাজনৈতিক দলের সাথে একটি ঐক্য অথবা সমঝোতা দরকার, যেন একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলতে পারি, তাহলেই কিন্তু এটা প্রতিষ্ঠিত হবে। আর যদি এই যে কয়টি বিষয় আমি বললাম, এই কয়টি বিষয় যদি সরকার বা বর্তমান বিএনপি সরকার এটা করতে না পারে, তাহলে এটা মনে হবে যে শুধুমাত্র রাজনৈতিক বিষয়, এটা দেশের উন্নয়নের জন্য কোনো কাজে আসবে না। একদম ঠিক বলেছেন। আচ্ছা, দেশ এগিয়ে নিতে সরকারের সাথে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কিভাবে কাজ করার সুযোগ রয়েছে? একদিক থেকে আমি বলবো, স্বাধীনতার পর থেকে এদেশে এনজিওদের সংখ্যা না, আমি বলবো এনজিওরা কাজ শুরু করেছে, সেই থেকেই কিন্তু সরকারের কাছে সাহায্য করতেছে। যেমন এনজিওগুলো কোথায় কাজ করে? প্রথমে হচ্ছে স্বাস্থ্যে। গ্রামে গঞ্জে কিন্তু সরকারি হাসপাতাল তেমন নেই, কিন্তু স্বাস্থ্যসেবাটাকে দেওয়ার জন্য এনজিওগুলো কিন্তু সেখানে মোবাইল মেডিকেল ক্যাম্প করতেছে। শিক্ষায় যদি আপনি দেখেন, প্রাইমারি স্কুল এবং ড্রপ আউট হয়, এই যে প্রাইমারি স্কুলে ড্রপ আউট হয়, সেই ক্ষেত্রে কীভাবে ড্রপ আউট রোধ করতে পারি, সেই চিন্তা আমি আমাদের শিক্ষা ব্যবস্থায় দেখিনি, যেটা আমাদের এনজিওরা করতেছে। সুতরাং শিক্ষায়, স্বাস্থ্যে, দুর্নীতি দমনে, মাদক দমনে, বিভিন্ন সেক্টরে এনজিওগুলো সরকারকে সহযোগিতা করতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে সরকারের একটি সহযোগিতা দরকার, সরকারের একটি আহ্বান দরকার। কারণ এর আগের সরকার যারা ছিলেন তাদেরকে বলা হতো যে এরা এনজিও সরকার, কিন্তু আমরা দৃশ্যমান কোনো কিছু দেখিনি। তার আগে যে সরকার ছিল তারা এনজিওকে উন্নয়নের জন্য কিছু মনেই করেনি। কিন্তু বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার, আমরা বিশ্বাস করি এই উন্নয়ন সংস্থাগুলোর সাথে একসঙ্গে মিলে কাজ করবে এবং নতুন বাংলাদেশ তারা গড়ে তুলতে সাহায্য করবে। অবশ্যই। আচ্ছা, বর্তমান সরকারের তো 4 মাস হয়েছে, এই 4 মাসে আপনার মূল্যায়ন কি? 4 মাসের মূল্যায়ন করা কিন্তু খুব কঠিন, কারণ এটা যথেষ্ট সময় না। একটি আন্দোলনের পর এদেশে একটি কেয়ারটেকার গভর্নমেন্ট আসছে, তারপর সেই কেয়ারটেকার গভর্নমেন্ট সম্পর্কে অনেক কথা আছে। তারা সাধারণত বলে থাকে জনগণ যে শুধুমাত্র একটি ভালো নির্বাচন ছিল ওই সরকারের, এছাড়া আর কিছু নেই। তারপর যে গণতান্ত্রিক সরকার আসলো তারা মাত্র 4 মাস। তবে এই 4 মাসে তাদের যে ভূমিকা, বিশেষভাবে মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকাগুলো আমরা দেখতে পাই দৃশ্যমান, তাতে আমি মনে করি এদেশের লোক কিছু আশা করতে পারে। পত্রপত্রিকায় যদি আমরা দেখি, দেখা দৃষ্টিতে মনে হচ্ছে যে আইনশৃঙ্খলা অবস্থা খুব খারাপ। আমি কিন্তু অতটা মনে করি না। এই কারণে মনে করি না, কারণ ওই এখন আর কোনো সেন্সর নাই, যেখানে যা হচ্ছে তা প্রকাশিত হচ্ছে, আগে প্রকাশ হতো না। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ সব কিছু জানতে পারতেছে, সেই কারণে হয়তো একটু মনে হয় যে সংখ্যা বেড়ে গেছে। কিন্তু 2 দিন আগে আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটি প্রতিবেদন সংসদে দেখেছি এবং সে পরিসংখ্যান দিয়েছে, তাতে আমরা দেখেছি প্রত্যেকটা ইন্ডিকেটরে আগের চেয়ে তাদের সফলতা আছে। আমি মনে করি যদি অর্থনৈতিক অবস্থাটা আরেকটু ভালো হয় তাহলে সব দিকটা ভালো হয়ে যাবে। আচ্ছা, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যে আপনি আসলে কিভাবে দেখছেন এই বিষয়টি? এটা তো একদম সহজ বিষয়, সবার আগে বাংলাদেশ, এছাড়া তো আমাদের অল্টারনেটিভ নেই। আমরা যেখানে যে অবস্থায় যে পজিশনে থাকি না কেন, আমাদের মনে প্রাণে এই দেশকে ধারণ করতে হবে। আর যদি মনে প্রাণে ধারণ করতে না পারি তাহলে এ দেশ তো এগিয়ে যাবে না। সেই কারণে সবার আগে বাংলাদেশ যখন আমরা বলি, শুধু এটা মুখে বললে হবে না, আমার চিন্তা চেতনা কর্মের মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশ এটাকে ফুটিয়ে তুলতে হবে। আমি বক্তৃতা দেব সবার আগে বাংলাদেশ, অথচ আমার মধ্যে দুর্নীতি থাকবে। আমি বক্তৃতা দেব সবার আগে বাংলাদেশ, আমি মাদক ব্যবসার সাথে যুক্ত থাকব। আমি সংসদে গিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলবো, কিন্তু আমি অন্যায় করব। এই যদি ডুয়েল প্লে যদি হয়, তাদের দ্বারা এই সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠিত হবে না। সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে হলে ন্যায় নীতির মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে।
একদম। আমাদের তো অনেকগুলো সেক্টর রয়েছে যেগুলো নিয়ে কাজ করা শুরু হয়েছে বা আগামীতে করা হবে। এই বিষয়গুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন সেক্টরটা আছে যেটা নিয়ে আসলে কাজ করা খুবই জরুরি এবং সেটা নিয়ে একটু ব্যাপক পরিসরে এই কাজটা করতে হবে? প্রথমে হচ্ছে স্বাস্থ্য। আপনি যদি পরিসংখ্যান দেখেন, পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে আমাদের দেশের লোকজনের নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত লোকদের ইনকামের একটা বড় অংশ স্বাস্থ্যে ব্যয় হয়। আজকেও আমি পিকেএসএফ এর একটা মিটিংয়ে ছিলাম, স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের আলোচনার একটা বিষয়ে এসে সিদ্ধান্ত হয়েছে যে না, আমাদেরকে গ্রামে গঞ্জে চলে যেতে হবে এবং রোগ হইলে কিভাবে চিকিৎসা করব সেটা পরের কথা, রোগ যেন হতে না পারে। এই জন্য এই প্রকল্পের একটি নামই দেওয়া হয়েছে নিরোগ। কারণ আমাদেরকে এই যে স্বাস্থ্যের জন্য গ্রামে গঞ্জে আপনি অবাক হয়ে যাবেন, এনজিওগুলো যে সমস্ত এলাকায় কাজ করে একদম রিমোট এলাকায়। আমি যদি প্রথমে বলি যে হিট বাংলাদেশের জন্ম হয়েছে খুলনাতে, সেই খুলনার দক্ষিণে দাকব এলাকায় বঙ্গোপসাগরের কাছাকাছি সুন্দরবনের গেসে, এখানে তেমন কোনো এনজিও যায় না, সরকারি কোনো অ্যাম্বুলেন্স যায় না, কোনো হাসপাতাল নাই, কিন্তু এইখানের লোকজন কিভাবে বাঁচবে? যদি আমরা স্বাস্থ্যসেবার জন্য সঠিক পরিকল্পনা গ্রহণ করতে না পারি, তাহলে এরকম শুধু একটা জায়গা না, বাংলাদেশের অনেক জায়গা আছে মানুষজন এভাবে খুব কষ্টের মধ্যে আছে। স্বাস্থ্য তাদের রক্ষা করার জন্য, চিকিৎসার জন্য যা ব্যবস্থা দরকার সরকার দিতে পারে নাই, এনজিওগুলোও দিতে পারে নাই, যে কারণে তারা খুব কষ্টে এবং দুঃখের মধ্যে আছে। আমি মনে করি যে সরকার এবং এনজিও সমন্বয়ে যদি এই স্বাস্থ্যসেবাকে ভালো করা যায় তাহলে কিন্তু অনেক সেভ হয়ে যাবে। চিকিৎসার জন্য এত টাকা তো আপনার লাগবে না। যদি আমরা প্রতিষেধকমূলক ব্যবস্থা করতে পারি, রোগ হতে না পারে মানুষকে অ্যাওয়ারনেস করতে পারি, কারণ আমাদের মানুষ সচেতন না। সেই কারণে আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে স্বাস্থ্য সেক্টরকে ঢেলে সাজানো। অনেক ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন। আশা করছি দর্শকদের ভালো লাগবে। শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকে অনেক ধন্যবাদ। আমরাও আশা করি যে এই বর্তমান সরকার একটি সুন্দর বাংলাদেশ আমাদের উপহার দেবে, যেন এদেশের মানুষ শান্তিতে সুখে বসবাস করতে পারে। থ্যাংক ইউ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।